বন্ধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে, আপনার কথায়। যে রাধে সে চুলও বাঁধে, সে কেবল চুল বাঁধে না, বরং দেশের মাটিতে দাঁড়িয়ে দেশের জন্য লড়াই করে। সে কেবল রান্নাঘরের ওই 4 দেওয়ালের মধ্যে বন্দী নয়, সে আজ দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও দাপিয়ে বেড়াচ্ছে। তৈরি করেছে নিজের নাম, তৈরি করেছে পরিচয়। তার নামেই হয়তো আমরা গোটা দেশটাকে আজকে চিনি। এরকমই বেশ কয়েকজন নারীরা আমাদের দেশের নাম, আমাদের নাম উজ্জ্বল করেছেন নানা কাজে, নানা সময়। সেই নারীদের নিয়েই আমাদের বেতার বিদ্যাসাগরের বিশেষ অনুষ্ঠান আমাদের নন্দিনীরা। আমাদের নন্দিনী রায় আজ শুনবেন মহিষী দীনময়ী দেবীর কথা। পরিবেশনায় দেবপমা মিশ্র। দুই মেদিনীপুরের বিস্তীর্ণ ধানের জমি আর জঙ্গলমহলের শালবনের মিঠে সুবাসকে নিয়ে শুরু করলাম আমাদের এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এমন কিছু মহীয়সী ছিলেন বা রয়েছেন যারা সত্যি আমাদের মনে অনুপ্রেরণা জাগান। আমাদের নন্দিনীর প্রতি পর্বের মতো এই পর্বেও বলবো এমন একজন মহীয়সীর কথা, বা বলা ভালো মহিষীর কথা, যার স্বামীর দ্যুতি ছড়িয়ে পড়েছে সারা বাংলার বুকে শিক্ষার প্রাথমিক পাঠ থেকেই। অথচ খেয়াল করে দেখলে তাঁর দ্যুতিও বিশেষ কম ছিল না। বাংলার অতি আলোকিত স্তম্ভ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের পাশে না থাকলে সমাজ সংস্কার কিংবা শিক্ষার থেকে বাংলা অনেকটা পিছিয়ে পড়ত। কথায় আছে সংসার সুখী হয় রমণীর গুণে। দীনময়ী দেবী ছিলেন বিদ্যাসাগরের প্রকৃত রূপেই অর্ধাঙ্গিনী। জন্ম হয়েছিল বর্তমান পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই নিবাসী শত্রুঘ্ন ভট্টাচার্যের ঘরে। দীনময়ী দেবীর সঙ্গে যখন বিদ্যাসাগরের বিয়ে হয়েছিল তখন বিদ্যাসাগরের বয়স মাত্র 16 বছর। এ প্রসঙ্গে যতদূর জানতে পারা যায়, দীনময়ী দেবীর বাবা শত্রুঘ্ন ভট্টাচার্য একদিন কথা প্রসঙ্গে ঈশ্বরচন্দ্রের পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন, বন্দ্যোপাধ্যায়, তোমার টাকা কড়ি নেই, তোমার ছেলে বিদ্বান হয়েছে, শুধু সেই জন্যই আমার আদুরের মেয়ে দীনময়ীকে তোমার ছেলের হাতে দিলাম। তাদের বিয়ের পর ঈশ্বর তার ঠাকুমাকে বলেছিলেন, এখন নাতির বিয়ে দিলে নাত বউ নিয়ে নৃত্য গীত আমোদ আহ্লাদ করো, কিন্তু দেখো যেন ছিঁড়া চাটাই বিছানায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখো না। না, সেই স্বপ্ন দীনময়ীও কোনোদিন দেখেননি। তেজস্বী পিতার তেজ গুণ পেয়েছিলেন তিনি। স্বামীকে নিয়ে তার গর্বের শেষ ছিল না। শুধু রামরঞ্জন রায়ের ঈশ্বরের সংসার বইটি থেকে আমরা জানতে পারি তারও সমানভাবে লেখাপড়া শেখার প্রতি আগ্রহ ছিল। তার স্বামীর মাতৃভক্তির কথা তিনি জানতেন, তাই নিজেও শাশুড়ি মাতার যথাসম্ভব আদেশ পালন করার চেষ্টা করতেন। এমনকি সংসারের দায়িত্ব পালনেও তার অনুমতি নেওয়াই শ্রেয় বলে মনে করতেন। কালিদাস বন্দ্যোপাধ্যায়ের পুত্র পীতাম্বর বন্দ্যোপাধ্যায়ের জন্য যখন ঘটকের আগমন হয়েছিল বাড়িতে, সেই সময়কার ছবি রামরঞ্জন রায় চমৎকারভাবে এঁকেছেন। তিনি বলেছেন যে সেই বিবাহের খবর জানার পর দীনময়ী ও কমলিনী নিজেদের মধ্যে আলোচনা করছে। কমলিনী আড়াল থেকে দীনময়ীকে বলল, দিদি, বলবো একটা কথা। দীনময়ী তখন পিতলের সন্ধ্যা প্রদীপটি মাজছিল। মুখ না তুলেই বলল, কি কথা? বৈশাখের 10 তারিখে পিতু ঠাকুরপোর বিয়ে। দিন স্থির হয়ে গেল? তাই তো শুনে এলাম। তুই কোথায় ছিলি? ওই দরজার কাছে। পারিসও বটে। ঠাম্মা যদি দেখতে পেতেন কি ভাবতেন? কেন দেখতে পাবেন?
আমার হাতে তো একটা ঝাঁটা ছিল, আর মা কাকিমা ছিলেন না, ওরা তো সব ঘটকের কাছেই ছিল। ও, তোর তো খুব বুদ্ধি। দিনু ঠাকুরপো যেমন পণ্ডিত, তেমন তার স্ত্রীও সমান বুদ্ধিমতী। না দিদি, তুমি আর এভাবে বলো না। তুমি আমাদের সবার বড়, কত বড়, কত বড় মানুষের স্ত্রী তুমি। তুমি কি ভাবতে পারছো? এসব কথা থাক। আমি কি জানি আমি কি? তাহলে যে আমার অহংকার বাড়বে। ঈশ্বর তাই আমাকে বেশি বুদ্ধি দেয়নি। তারপর কমলিনী আর দিনময়ীর সে কি হাসি! দুজনে দুটি যা নয়, যেন এক মায়ের গর্ভের জাত দুটি বোন। এমনই হাসিতে খুশিতে মেতে থাকতেন দিনময়ী দেবী। সংসারের গণ্ডিতেই এক মনোরম পরিবেশ তৈরি করতে পেরেছিলেন নিজ গুণেই। পীতাম্বর বন্দ্যোপাধ্যায়ের বিয়ে স্থির হওয়াতে দিনময়ী মনে মনে আশ্বস্ত হয়েছিলেন এই বিয়েতে ঈশ্বরচন্দ্রের সঙ্গে তার সাক্ষাৎ হবেই হবে। কেননা ঈশ্বরচন্দ্র বসে আছেন সুদূর কলকাতায়, আর তিনি পশ্চিম মেদিনীপুরের সেই ছোট্ট বীরসিংহের গ্রামে। অথচ বিয়ের দিনেও যখন ঈশ্বরচন্দ্র এসে উপস্থিত হতে পারলেন না, তখন অজানা আশঙ্কায় দিনময়ীর মন কেঁপে উঠেছিল। ঈশ্বরচন্দ্র ঠিক পৌঁছাতে পেরেছিলেন, কিন্তু গভীর রাত্রে বৃষ্টিতে পুরো ভিজে অবস্থায়। তার স্বামীর প্রতি অগাধ ভালোবাসার ছবি ফুটে উঠেছে বহুবার। এই মুহূর্তে মনে পড়ে যাচ্ছে যখন বিদ্যাসাগরের বাড়িতে ডাকাত পড়েছিল, ঠিক সেই দিনের কথা। ডাকাতেরা সামনের দরজা ভাঙতে শুরু করেছে। তখন বাড়ির মেয়েরা সমস্ত গয়না নিয়ে বাড়ির পিছন দিয়ে পালাতে শুরু করেছে। 32 বছরের বিদ্যাসাগর এইভাবে পালাতে মোটেই রাজি ছিলেন না। স্বামীর জীবনের প্রতি অজানা আশঙ্কায় কেঁপে উঠেছিল দিনময়ীর মন। রামচন্দ্রকে যেমন সীতা বনবাসে একলা ছেড়ে দেননি, সেই অবস্থায় দিনময়ীও 3 বছরের শিশুপুত্র রামচন্দ্রকে নিয়ে বিদ্যাসাগরকে ছেড়ে না যাওয়ার জেদ ধরেছিলেন। তার জেদের কাছে রীতিমতো হার মেনে বিদ্যাসাগরও সবার সাথে বেরিয়ে পড়েন নিরাপদ আশ্রয়ের দিকে। ঘরের মধ্যে ঢুকে ডাকাতেরা যখন কোনো টাকা পয়সা অলংকার কিছুই পাননি, তখন তারা খড়ের মড়াই ইত্যাদিতে আগুন ধরিয়ে চলে যান। কিন্তু এ প্রসঙ্গে একটি শুভ ইঙ্গিতও তারা করে যান। ঘরের সামনে মশালখানা জ্বালিয়ে দিয়ে যান, যার অর্থ ডাকাতদের মতে ঘরের শ্রীবৃদ্ধি হোক। গ্রামে যখন ছেলেদের জন্য স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল, দিনময়ী কমলিনী এদের উৎসাহ ছিল কবে মেয়েদের স্কুল খুলবে সেই দিকে। ধীরে ধীরে তাদের ইচ্ছে মতো মেয়েদের স্কুলও প্রতিষ্ঠিত হয়েছিল ব্যানার্জিদের দালানে। বিহারীলাল সরকারের মতো বহু লোকই বলেছেন যে দিনময়ী প্রকৃত গৃহিণী ছিলেন। লোকজনকে নিজের হাতে রান্না করে খাওয়াতে বড়ই ভালোবাসতেন তিনি। স্বামীর মতোই দাতা ছিলেন। নিজের সাধ্যমতো লোককে সাহায্য করার চেষ্টা করতেন। এতটাই উদার মনস্ক ছিলেন তিনি। গ্রামের সমাজ সেবামূলক কাজেও অংশ নিয়েছিলেন বহুবার। অথচ মনে বড় দুঃখ ছিল স্বামী আর পুত্রের সম্পর্কের অবনতিজনিত কারণে। গোপনে তিনি ছেলেকে অর্থ সাহায্যও করতেন, এমনকি নিজের গয়নাও এ কারণে বন্ধক রেখেছিলেন তিনি। বিরক্ত বিদ্যাসাগর এ কারণেই তাকে মাঝে মাঝে টাকা করে দেওয়া বন্ধ করে দিতেন। ছেলের কারণেই তাদের মধ্যে মনোমালিন্য চোখে পড়ত। 1888 সাল নাগাদ দিনময়ী দেবী কঠিন অসুখে পড়লেন। মৃত্যুশয্যাতেও তার চিন্তা ছিল পিতা পুত্রের সম্পর্ক নিয়ে। পুত্রের জন্য করুণা ভিক্ষা করেছিলেন স্বামীর কাছে রীতিমতো কপালে করাঘাত করে। বিদ্যাসাগরের জেদ এইবারেও বেশ কমে এসেছিল। কথা রেখেছিলেন তিনি। 1888 সালের 13 আগস্ট রাত 9টায়
দীনময়ী দেবী প্রয়াত হন। এই ঘটনায় বিদ্যাসাগর মশাইয়ের জীবনে বড় বেদনা বয়ে আনে, কারণ শেষ দিকে বহু মতানৈক্য হলেও তিনি জানতেন ওই সংসার প্রাণা মহিলাটি যদি তাকে গ্রামেই বেঁধে রাখতে চাইতেন তাহলে তার পক্ষে আর এত কাজ করা সম্ভব হতো না। বন্ধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে, আপনার কথায়।